গ্রামের প্রতিটি কোণ তখন যেন এক একটি মঞ্চ। কোথাও চলছে দেল নাচ, কোথাও আবার জমে উঠেছে বনভোজন। সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া, হাসি, আনন্দ। এ যেন শুধু উৎসব নয়, বরং হৃদয়ের মিলন মেলা। এখানে নেই কোনো ভেদাভেদ, ধনী গরিব, বড় ছোট, সবাই একসাথে মিলেমিশে এক অন্যরকম আনন্দের সৃষ্টি হয়েছে। হ্যালো এভরিওয়ান, নিঝুম সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আমরাও ভালো আছি। আর এই যে দেল নাচার অংশটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাবার বাড়ির গ্রামের একটা ছোট্ট অংশ আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করছি। চৈত্র মাস মানেই যেন আমাদের গ্রামের প্রাণ ফিরে পাওয়ার সময়। পুরো সময়টা ঘিরে এলাকাটা সেজে ওঠে এক অন্যরকম আনন্দ আর ভক্তির আবহে। আমার বাবার বাড়ির এলাকায় এই সময়টাই শুধু একটি উৎসব নয়, বরং একের পর এক আনন্দের ধারাবাহিকতা, যেন জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। সারা চৈত্র মাস জুড়ে আগ্রহী দেল বের করা হয়, আর সেই দেল গ্রাম থেকে গ্রামে ঘুরে বেড়ায়। ঢাকের তালে তালে শিব ভক্তদের নৃত্য আর বিভিন্ন রূপকথার দৃশ্য উপস্থাপন যেন জীবন্ত হয়ে ওঠে মহাদেব ও পার্বতীর কাহিনী। ছোটবেলা থেকে এই দৃশ্যগুলো দেখে বড় হয়েছি আমি। এই রং, এই শব্দ, এই ভক্তি সব কিছুই আমার শিকড়ের সাথে মিশে আছে। একটু শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর এক সাইডে দেল নাচ হচ্ছে, মাঠের অপর সাইডে কিন্তু বনভোজনের আয়োজন করা হয়েছে। চৈত্র মাস এলেই মনে হয় গ্রাম যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারপাশে ছড়িয়ে পড়ে এক অপর আনন্দ, ভক্তি আর ঐতিহ্যের আবেশ। আমার বাবার বাড়ির এলাকায় এই সময়টা শুধু একটা উৎসব নয়, বরং একের পর এক আনন্দের ধারা, যা আমাদের জীবনে গভীরভাবে গেঁথে আছে। সারা চৈত্র মাস জুড়ে দেল বের করা হয়, আর সেই দেল এক গ্রাম থেকে আরেক গ্রামে ঘুরে বেড়ায়। ঢাকের তালে তালে শিব ভক্তদের উন্মাতাল নৃত্য আর নানা পৌরাণিক দৃশ্য উপস্থাপনা যেন জীবন্ত হয়ে ওঠে শিবের গাজন এর চিরন্তর আবহ। মহাদেব ও পার্বতীর লীলা কথা যেন চোখের সামনে ফুটে ওঠে। ছোট্টবেলা থেকে এই দৃশ্যগুলো দেখে বড় হয়েছি। এই রং, এই শব্দ, এই ভক্তি সব কিছুই আমার অস্তিত্বের সঙ্গে মিশে আছে। প্রতিটি কোণ তখন যেন এক একটি মঞ্চ। কোথাও চলছে দেল নাচ, কোথাও আবার জমে উঠেছে বনভোজন। সবাই মিলে একসাথে খাওয়া, হাসি, আনন্দ। এ যেন উৎসব নয়, বরং হৃদয়ের মিলন মেলা। এখানে নেই কোনো ভেদাভেদ, ধনী গরিব, বড় ছোট, সবাই একসাথে মিলেমিশে এক অন্যরকম আনন্দের শেষ প্রান্তে এসে শুরু হয় চড়ক পূজা, যেখানে ভক্তি আর ত্যাগের এক অপূর্ব মিলবন্ধন দেখা যায়। অনেকেই উপবাস থেকে শিবের আরাধনা করেন, আর সেই আধ্যাত্মিক অনুভূতি পুরো গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ে। 12 মাসে 13 পার্বণ, এই প্রবাদটা যেন আমাদের গ্রামের সবচেয়ে বেশি সত্যি বলে আমার মনে হয় আমার বাবার বাড়ির এলাকাটায়। এই উৎসব শেষ না হতেই আরেকটি উৎসব শুরু হয়। এই ধারাবাহিক আনন্দ, ভক্তি আর ঐতিহ্যের মাঝখানে আমাদের জীবনের ছন্দ গড়ে উঠেছে। আজও যখন দেল নাচ চলছে, তার পাশেই শুরু হয়েছে বনভোজনের আনন্দ। তখন মনে হয় এই দৃশ্যগুলো শুধু চোখে দেখাই নয়, হৃদয়ে ধারণ করার। এখন হয়তো সব সময় পাশে থাকতে পারি না, কিন্তু এই স্মৃতিগুলো আজও আমার মনে গভীরভাবে বেঁচে আছে। চৈত্র মাস মানেই আমার কাছে শিকড়ের টান, শৈশবের স্মৃতি আর
এক অপূর্ব ভালোবাসার অনুভূতি, যা কখনোই ভুলে যাওয়া যায় না। মাঠের অপর পাশে শুরু হয়ে গেছে আমাদের গ্রামের সেই চিরচেনা বনভোজনের আয়োজন। দূর থেকে তাকালে মনে হয় পুরো গ্রামটা যেন একটাই পরিবারের রূপ নিয়েছে। কোনো বাড়ি বাদ নেই, কোনো মানুষ আলাদা নয়, সবাই আজ একসাথে, এক আনন্দের বন্ধনে বাঁধা। থেকেই সবাই নিজ নিজ চুলা উঠিয়ে মাঠের দিকে রওনা দিয়েছিল, আর বিকাল হতেই সেই মাঠটা যেন জীবন্ত এক উৎসবের মঞ্চে পরিণত হয়েছে। কোথাও হাঁড়ি বসানো হচ্ছে, কোথাও আগুন জ্বালানো হচ্ছে, আবার কোথাও ব্যস্ততা চলছে রান্নার শেষ প্রস্তুতিতে। ধোঁয়া আর হাসির মিশ্রণে পুরো পরিবেশটা যেন এক অন্যরকম উষ্ণতায় ভরে উঠেছে। সবচেয়ে সুন্দর যে দৃশ্য তা হলো এখানে কোনো ভেদাভেদ নেই। আমার গ্রামের মা, কাকিমা, জেঠিমা থেকে শুরু করে প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই একসাথে রান্নায় ব্যস্ত। কেউ তরকারি কাটছে, কেউ ভাত নামাচ্ছে, কেউ আবার মশলা মাখাচ্ছে। সব কিছুতেই এক অপূর্ব সহযোগিতা আর আন্তরিকতা, যেন এটা শুধু রান্না নয়, ভালোবাসা ভাগ করে নেওয়ার। আর এই বনভোজনের আসল সৌন্দর্যটা তো এখানেই। সবাই নিজের রান্না শেষ করার পর একে অপরের হাঁড়ির কাছে যাবে, চোখে দেখবে, প্রশংসা করবে, হাসবে, গল্প করবে, একে অপরের খাবার টেস্ট করে দেখবে, তোমার রান্নাটা কেমন হয়েছে। এই ছোট্ট প্রশ্নেই তৈরি হয়ে যায় বিশাল এক ভালোবাসার সেতু। এটাই আমাদের গ্রামের আসল শক্তি, মিলন, মমতা আর আন্তরিকতা। আমি যখন এই মুহূর্তগুলো ভাবি তখন বুকের ভিতর এক ধরনের টান অনুভব করি, কারণ আমি তখন সেখানে থাকতে পারিনি। বাবার বাড়ি ছেড়ে আসার পর এই বনভোজন, এই দেল নাচ, এই শিবের গাজন উৎসব সব কিছু মিস করছি। তবুও আমার বোনেরা আমাকে একা ফেলে দেয়নি। তারা ভিডিও ক্লিপ পাঠিয়ে পুরো দৃশ্যটা আমার চোখের সামনে জীবন্ত করে তোলার চেষ্টা করেছে। এ যেন আমি দূর থেকেও সবার মাঝে এই আনন্দ, এই একতা, এই সম্পর্ক, এগুলো ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। শহরের জীবনে অনেক কিছু থাকলেও এই সহজ সরল ভালোবাসার টানটা কোথাও নেই। তাই মাঝে মাঝে মনে হয় এত আনন্দ রেখে মানুষ কেন শহরে যায়, কিন্তু জীবন তো চলমান, তবুও মনটা সবসময় সেই গ্রামেই পড়ে থাকে। আজও মনে হয় যদি সেখানে থাকতে পারতাম, সবাইকে সাথে নিয়ে সেই একসাথে রান্না, একসাথে খাওয়া আর একসাথে হাসির মুহূর্তগুলো আবার উপভোগ করতে পারতাম। এই স্মৃতিগুলোই আমার জীবনের বড় সম্পদ হয়ে রয়ে যায়। গ্রামের মাঠে যখন বনভোজনের উৎসব চলছে, সবাই মিলে একসাথে রান্না, হাসি, আনন্দ আর বনভোজনের প্রস্তুতিতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই আমাদের বাসার ভিতরে তৈরি হলো এক ছোট্ট কিছু মিষ্টি আনন্দের দৃশ্য। এখানে ছোট্ট বাবুসোনা এসেছে, ছোট্ট বাবুসোনাকে নিয়ে আমরা কিছুক্ষণ খেলছি। তো দেখেন কত সুন্দরভাবে এখানে বড় ঠাকুরের পূজা দেওয়া হয়েছিল। তো মায়ের কোলে তুর্যসোনা তো অনেক খেলছিল মায়ের কোলে। আমার মা পাশে আছেন, আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন বিশাল এক তরমুজ, প্রায় 10 কেজি ওজনের। শুধু আকারে নয়, সেই তরমুজ যেন নিজের ভিতরেও লুকিয়ে রেখেছে একরাশ মিষ্টতা আর সতেজতার গল্প। কাটতেই বোঝা গেল ভিতরটা কতটা রসালো আর চিনিযুক্ত। প্রতিটা লাল টুকরো যেন এক একটা ঠান্ডা মিষ্টির বিস্ফোরক, মুখে দিলেই মুহূর্তেই মিলিয়ে যাচ্ছে, রেখে যাচ্ছে শুধু ঠান্ডা মিষ্টি স্বাদ আর এক অদ্ভুত প্রশান্তি। বাইরে গরমের আবহ আর ভিতরে এই তরমুজ যেন এনে দিল এক টুকরো শীতল স্বস্তি। গ্রামের বাইরে থেকেও এই ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোই মনে করিয়ে দেয় আনন্দ শুধু বড় উৎসবেই নয়, পরিবারের ভিতরে সহজ ভালোবাসা মুহূর্তগুলোই সবচেয়ে বেশি। বারের তুলনায় তরমুজের দাম এবছর কিন্তু অনেকটাই কম, তার জন্য এত বড় সাইজের একটা তরমুজ নিয়ে এসেছেন। তো গত বছরও আমার হাজব্যান্ড এর থেকে বড় সাইজের একটা তরমুজ নিয়ে এসেছিলেন, তো সবাইকে দিয়ে তারপরে আমরা খেয়েছিলাম। এবারও তার ব্যতিক্রম কিছু হয়। বিকেলের হালকা আলো আর রাস্তাঘাটে শহরের এক ব্যস্ত জীবন, কিন্তু পরিচিত দৃশ্য সিটি কর্পোরেশনের মশা মারার গাড়ি নিয়ে, মশা মারার কামান নিয়ে পুরো এলাকা ধোঁয়ায় ঢেকে যাচ্ছে। ছোটবেলায় সেই ভুল ধারণা আবার আমার মনে পড়ে গেল। তখন ভাবতাম সত্যিই বুঝি যুদ্ধের বিশাল কামান দিয়ে মশা মারা হয়, কিন্তু এখন বুঝি এটা শহরে
পরিষ্কার রাখার জন্য, শহরের ড্রেনকে পরিষ্কার রাখার জন্য এক আধুনিক চেষ্টা। এই ধোঁয়ার মাঝেই আমি একটু দূরে সরে এলাম। সন্ধ্যাবেলায় পূজার জন্য ফুল তুলতে এসেছি। বাড়ির পাশে জবা গাছটা যেন আজও সুন্দর হয়ে ফুল ফুটে রয়েছে। সাদা জবা ফুলে ভরে গেছে পুরো ডাল। আর লাল জবা গাছটাও যেন নিজের সৌন্দর্য উজাড় করে দিয়েছে। এই সাদা জবা গাছটা হচ্ছে আমরা যে বাড়িতে থাকি, তো বাড়িওয়ালা ভাইয়ের বড় ভাইয়ের গাছ এই গাছটা। আর আমরা যেখানে থাকি অবশ্য আমি একটা বালতিতে লাল জবা ফুলের গাছ লাগিয়েছি। প্রতিটা ফুলই যেন সন্ধ্যা পূজার জন্য আমন্ত্রণ জানাচ্ছে। ফুল তুলতে আমার সাথে এসেছে ছোট্ট মিষ্টি মামনি তাহিয়া। ওর হাসি আর মিষ্টি মিষ্টি কথা যেন পুরো পরিবেশটাই আরও আনন্দময় করে তুলেছে। ফুল তোলার ফাঁকে ফাঁকে ওর গল্প, হাসি আর দুষ্টুমি সব মিলিয়ে বিকালটা একদম জীবন্ত হয়ে উঠেছিল। ছোটবেলা থেকে গ্রামের মানুষ আর গ্রামের পরিবেশ আমার কাছে খুবই ভালো লাগে। আমাদের বাড়িতে ছোটবেলা থেকে দেখেছি বড় সাইজের একটা জবা ফুলের গাছ রয়েছে। সেই ফুলগুলো উঠিয়ে প্রায় সারা গ্রামের মানুষই পূজা করে, আর সেই সাথে আমাদের বাড়ির তো সবাই পূজা করেই। সবশেষে ফুলগুলো হাতে নিয়ে শান্ত মনে সন্ধ্যা পূজার জন্য বাসায় চলে আসার চেষ্টা করলাম। আর এখানে অনেকগুলো ফুল ফুটেছে, তো আমি দেখাচ্ছিলাম তাহিয়াকে কতগুলো ফুল ফুটেছে। আর এই যে তাহিয়া ছোট্ট মামুনি, ও কিন্তু অনেক মিষ্টি মিষ্টি করে কথা বলে। আর আমি নিচে আসলেই আমাকে আন্টি আন্টি বলে অনেক কথা গল্প করে আমার সাথে। খুবই ভালো একটা মেয়ে, খুবই ছোট মানুষ, কিন্তু তারপরে এত আন্তরিকতা মেয়েটার ভিতরে, যেটা না বললেই নয়। ছোট মানুষের ভিতরে যে এত সচরাচর আন্তরিকতা থাকে, সেটা তাহিয়াকে না দেখলে সামনাসামনি বোঝা যাবে না। তো নিচে নামলেই সে তো আমার সাথে অনেক গল্প করে, কত গল্প, ছোট্ট মানুষের কত গল্প থাকে। সে সব গল্প, বাড়ির গল্প, নানু বাড়ির গল্প সব কিছুই আমার সাথে করতে থাকে। সবশেষে ফুলগুলো হাতে নিয়ে শান্ত মনে পূজা সম্পূর্ণ করলাম। ফুলের সুবাস আর ছোট্ট তাহিয়ার মিষ্টি উপস্থিতি সব মিলিয়ে এই বিকেলটা যেন এক সুন্দর স্মৃতির মতো হৃদয়ে থেকে যাবে। সন্ধ্যা পূজার পর চারপাশটা যেন আরও শান্ত, নরম আর আপন হয়ে উঠেছে। আর ঠিক সেই মুহূর্তেই মা রান্নাঘরে নাস্তার আয়োজন শুরু করে দিয়েছেন। সবার চা খাওয়া শেষ, ঘরে এখন ভেসে আসছে গরম তেলের মিষ্টি গন্ধ আর ঘরোয়া আনন্দের আবেশ। মা আজ বাড়ি থেকে আসার সময় সাথে করে নিয়ে এসেছিলেন তাজা সজিনা পাতা। সেই সজিনা পাতার বড়া শুনলেই জিভে জল চলে আসে। তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার আগেই মা যত্ন করে পাতাগুলো বেছে নিয়ে বেসন মাখিয়ে এবং মশলা আর মায়ের হাতের জাদু মিশিয়ে তৈরি করছেন সেই অসাধারণ স্বাদের বড়া। চুলার পাশে দাঁড়িয়ে মা একের পর এক বড়াগুলো ভাজা করবেন। এই দৃশ্যটা আমি চুপচাপ দাঁড়িয়ে ক্যামেরা ধরে রাখার চেষ্টা করেছি, কারণ এই মুহূর্তটা শুধুই রান্না নয়, এটা আমার মায়ের ভালোবাসা, ঘরের উষ্ণতা আর একসাথে কাটানোর কিছু। আমার মা এখানে কয়েকদিনের জন্যই বেড়াতে এসেছেন, তারপর আবার চলে যাবেন। এই ভাবনাটাই মনটা একটু ভারী করিয়ে দেয়। তাই প্রতিটা হাসি, প্রতিটা মুহূর্ত, প্রতিটা ছোট্ট ছোট্ট কাজ সব কিছুই আমি যত্ন সহকারে ক্যাপচার করে রাখতে চাই, যেন পরে এই স্মৃতিগুলোই আমাদের আপন করে ধরে রাখে। তৈরি প্রতিটা খাবারেই থাকে এক অদ্ভুত ভালোবাসার ছোঁয়া। সেই খাবার শুধু পেট ভরায় না, মনটাকেও ভরিয়ে দেয় শান্তিতে। পৃথিবীতে সবচেয়ে নিরাপদ জায়গা যদি কিছু থাকে, তবে সেটা হলো মা। তার আঁচল, তার স্নেহ, তার হাতের রান্না, প্রতিটা সন্তানের কাছেই তার মা এক একজন শেপের জায়গা দখল করে আছে, যেখানে কোনো ভয় নেই, কোনো কষ্ট নেই, শুধু ভালোবাসা। আর সেই ভালোবাসা মিশে থাকে মায়ের হাতের প্রতিটা রান্নায়। আমিও তার ব্যতিক্রম নই। মায়ের হাতে বানানো যে কোনো কিছুই আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে মজা লাগলো। আমার মায়ের সাথে কাটানো এই মুহূর্তগুলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে পাশে থাকতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো মুহূর্ত নিয়ে। ধন্যবাদ সবাইকে।